হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এইচএস দেবে এবারে, তাদের জন্য আমি আজকে আলোচনা করব এবিটিএ 2025-26 উচ্চ মাধ্যমিক যে টেস্ট পেপার আছে তার এসি 7 পেজের সমস্ত জিওগ্রাফি কোশ্চেন সেমিস্টার 4-এর জন্য। প্রথমত দেখে নাও গ্রুপ এ বা পার্ট 1-এ জিওগ্রাফিতে এসি 7 পেজে যে সমস্ত বড় কোশ্চেন বা লং কোশ্চেনগুলো আছে। 1-1 নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে। ফার্স্টে হবে আই আকৃতির উপত্যকা, আইসেপ্ট ভ্যালি ও গিরিখাত গঠন প্রক্রিয়া। নদীর পার্বত্য গতিতে জলের তীব্রতা ও নিম্নক্ষয় বেশি হয়, নদীখাত গভীর ও সংকীর্ণ হয়, যা আই আকৃতির উপত্যকা তৈরি করে। শক্ত শিলার উপর দিয়ে প্রভাবিত হলে এটি আরও গভীর হয়ে গিরিখাত বা গর্জে পরিণত হয়, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন। 2 নম্বর যেটা আছে গিরিখাত, নদীর উচ্চ গতিতে ঢাল বেশি হয়, নদী বাহিত পদার্থ সমূহের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণ বেশি হয়। আবার নদীর দুই ঢাল কঠিন শিলা দ্বারা গঠিত বলে এই পার্বত্য অঞ্চলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয়টা বেশি হয়, ফলে ইংরেজি ভি আকৃতির ন্যায় উপত্যকা গঠন করে একে গিরিখাত বলে। 3 নম্বরে আছে শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। পার্বত্য অঞ্চলে নদীর চলার পথে কঠিন শিলা অবস্থান করায় নদী এঁকে বেঁকে চলতে শুরু করে। এর ফলে নদীর একটি পাড় অপর একটি পাড়কে আড়াল করে রাখে, ফলে নদীর গতিপথ সোজাসুজি বেশি দূর দেখা যায় না। পার্বত্য অঞ্চলে নদীর এইরকম পাড়কে শৃঙ্খলিত শৈলশিরা বলে। 4 নম্বরে আছে জলপ্রপাত। পার্বত্য অঞ্চলে আনুভূমিক কঠিন ও কোমল শিলা পরস্পরের সমান্তরালে অবস্থান করে নদীর প্রবল স্রোতের ফলে কোমল শিলা ক্ষয় পেয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়। এই খাড়া ঢালের উপর দিয়ে জলরাশি সরাসরি উপর থেকে নিচে পড়ে, একে জলপ্রপাত বলে। 5 নম্বরে যেটা আছে মন্থক কূপ। পার্বত্য অঞ্চলে নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি বালি পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় গোলাকার যে গর্তের সৃষ্টি হয় তাকে মন্থক কূপ বলা হয়। ছবিগুলো নিচে পরপর দেওয়া আছে, দেখবে। আর ছবিগুলো আঁকার চেষ্টা করবে, কারণ চিত্র সহ ব্যাখ্যা করতে বলেছে। আর 5 নম্বরের কোশ্চেন যেহেতু মিনিমাম 5টা পয়েন্ট দেবে, বেশি পারলে বেশি দিতে পারো, তবে ঘড়ির দিকে বা টাইমের দিকে একটু খেয়াল রাখবে। নেক্সট যেটা আছে 1-2, বিশ্বের বিভিন্ন অংশে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। বিশ্বের বিভিন্ন অংশে সমুদ্র স্রোত উষ্ণতা ও আর্দ্রতা বন্টন করে জলবায়ুকে প্রভাবিত করে। উষ্ণ স্রোত উপকূলকে উষ্ণ ও আর্দ্র রাখে, যেমন ব্রিটিশ দ্বীপপুঞ্জ। শীতল স্রোত উপকূলকে শীতল ও শুষ্ক রাখে, যেমন আটাকামা মরুভূমি। এবং স্রোতের মিলনস্থল কুয়াশা ও ঝড় তৈরি করে, যেমন নিউ ফাউন্ডল্যান্ড, যা তাপমাত্রা, বৃষ্টিপাত ও আবহাওয়ার ধরন নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমুদ্র স্রোতের প্রভাব কি? 1 নম্বরে উষ্ণতা নিয়ন্ত্রণ করে। 2 নম্বরে দেখো শীতল স্রোত। উষ্ণতা নিয়ন্ত্রণে উষ্ণ স্রোতের ভূমিকা কি দেওয়া আছে, 2 নম্বরে শীতল স্রোতের ভূমিকা কি দেওয়া আছে, দেখবে একটু পয়েন্টগুলো ভালো করে। 3 নম্বরে বৃষ্টি পড়ার আর্দ্রতা কি ভূমিকা পালন করে। 4 নম্বরে হচ্ছে কুয়াশা ও ঝড়। 5 নম্বরে হচ্ছে বিশ্বব্যাপী জলবায়ুর ভারসাম্য। 6 নম্বরে যে পয়েন্ট আছে আঞ্চলিক জলবায়ুর বৈচিত্র্য। পয়েন্টগুলো একটু ভালো করে দেখবে, বড় কোশ্চেন, যে কোনো একটার অ্যান্সার দিতে বলেছি, তাও দুটো কোশ্চেন দেখে রাখবে, কোনটা আসবে তো জানা নেই। তারপরে দেখো 2-এর দাগের যে কোশ্চেনগুলো আছে, 3 নম্বরের কোশ্চেন, সেগুলো একটু আলোচনা করছি। দেখো 2-এর 1-এ আছে ভূত্বকীয় পাতগুলির সঞ্চালন কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। ভূত্বকীয় পাতগুলির সঞ্চালন ঘটে পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলের উত্তপ্ত ম্যাগমার পরিচলন স্রোত বা যেটাকে কনভেকশনাল কারেন্টের কারণে। এই স্রোতের টানে কঠিন শিলা দ্বারা গঠিত পাতগুলি অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভেসে ভেসে পরস্পর থেকে দূরে সরে যায়, কাছে আসা বা পাশাপাশি ঘষা ঘেঁষে ঘেঁষে চলাচল করে, যা মহাদেশীয় সঞ্চালন, ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্ম দেয়। নিম্নলিখিত কারণগুলিকে দায়ী করেছেন, যেমন পরিচলন স্রোত কে বলেছে, ব্রিটিশ ভূতত্ত্ববিদ আর্থার হোমসের পরিচলন স্রোতের মতবাদকে পাতগুলির অনুভূমিক সঞ্চালনের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। ভূমধ্যরের গুরুমণ্ডলের উপরিভাগে অ্যাস্ট্রোস্ফিয়ারে প্রচণ্ড তাপের কারণে সান্দ্র পদার্থের মধ্যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এক্ষেত্রে নিচের ম্যাগমা অধিক উত্তপ্ত হয়ে
হালকা হয়ে উপরে উঠে আসে এবং উপরের ম্যাগমা অপেক্ষাকৃত ভারী ও শীতল হয়ে নিচের দিকে নেমে যায়। এইভাবে ম্যাগমার মধ্যে পরিচলন কোষ বা কনভেকশনাল সেল সৃষ্টি হয়। এই পরিচলন স্বর ঊর্ধ্বমুখী হয় যখন দুটি দিকে ছড়িয়ে যায়, সেখানে পাতগুলি পরস্পর বিপরীত দিকে সরতে থাকে, অর্থাৎ পাতের প্রতিসারী চলন ঘটে। অপরদিকে দুদিকে থেকে আসা দুটি নিম্নমুখী পরিচালন স্রোতের যেখানে মিলন ঘটে, সেখানে পাতগুলি পরস্পরের দিকে এগিয়ে আসে, অর্থাৎ পাতগুলি অভিসারী চলন ঘটে। 2 নম্বর যেটা কাজ করে, অভিকর্ষজ বল কাজ করে। পাত সীমানা বরাবর পরিচালন স্রোত যে অঞ্চলে ঊর্ধ্বমুখী হয়, সেখানে ম্যাগমা সঞ্চিত হয়ে উঁচু সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হয়। অপরদিকে অভিসারী পাত সীমানা অঞ্চলে নিচু সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। ফলে অভিকর্ষজ বলের প্রভাবে শৈলশিরার পার্শ্ববর্তী ঢাল বরাবর উঁচু এলাকা থেকে নিচু সামুদ্রিক খাতের দিকে পাতের সঞ্চারণটা ঘটে। নিম্নমুখী পাতের টান। অভিসারী পাত সীমানায় সমুদ্রখাত অঞ্চলে ভারী পাতটি যখন নিম্নমুখী হয়, তখন পাতের বিপরীত অংশে বা অন্য প্রান্তে টানের সৃষ্টি হয়, যা পাতগুলিকে সঞ্চালিত করে। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে বা দুটি পাতের মধ্যবর্তী সংকীর্ণ চ্যুতি রেখা বরাবর ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে যে পার্শ্বচাপের সৃষ্টি হয়, তার ফলে পাতের দুটি দিক অনুভূমিক সঞ্চালন ঘটে। তপ্ত বিন্দুর প্রভাব। ভূবিজ্ঞানীদের মতে গুরুমণ্ডলে 20 থেকে 21টি তপ্তবিন্দু আছে, যেখান থেকে ম্যাগমা ফোয়ারার মতো উপরে উঠে আসে এবং পাতের নিচে আঘাত করে, এবং তা ছড়িয়ে পড়লে যে অনুভূমিক বল সৃষ্টি হয়, তার ফলে পাতের চলন ঘটে। এই কারণগুলি আপাতত আছে। এছাড়াও পাতগুলির গতির ধরন অনুযায়ী 3টি প্রধান সীমানায় ভাগ করা যায়। পাতগুলির গতির ধরন অনুযায়ী 3টি প্রধান সীমানায় ভাগ করা যায়। একটা হচ্ছে অপসারী সীমানা বা ডাইভারজেন্ট বাউন্ডারি, আর একটা হচ্ছে অভিসারী সীমানা কনভার্জেন্ট বাউন্ডারি, একটা হচ্ছে নিরপেক্ষ বা রূপান্তর সীমানা ট্রান্সফর্ম বাউন্ডারি। কোন বাউন্ডারিতে কীরকম সৃষ্টি হয় বা কীরকমভাবে পাতের সঞ্চালন করে, সেগুলো একটু ভালো করে দেখবে। নেক্সট 2 নম্বরে যে কোশ্চেন আছে, নদীর পুনর্জীবন লাভের পদ্ধতিগুলি আলোচনা করতে বলছি। রিভার রিজুভেনেশন। নদীর পুনর্জীবন লাভ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ভূমির ঢাল বৃদ্ধি বা নিম্নভূমির পতনের কারণে নদীর ক্ষয় ক্ষমতা ও গতিশক্তি বেড়ে যায় এবং নদী তার পুরনো উপত্যকার মধ্যে আবার নতুন করে গভীর ক্ষয় শুরু করে, যার ফলে খাঁড়া ঢাল বা ভি আকৃতির উপত্যকা এবং নদী মঞ্চের মতো ভূমিরূপ তৈরি হয়। এটি মূলত ভূমির উত্থান বা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন থেকে ঘটে, যার ফলে নদী আবার তার তারুণ্যের মতো শক্তিশালী হয়ে ওঠে। এবার পুনর্জীবন প্রক্রিয়া কি? কারণ ভূমির উত্থান বা সমুদ্রপৃষ্ঠের অবনমন নদীর ভিত্তি বা নিম্নভূমিকে কমিয়ে দেয়। ঢালের বৃদ্ধি ইনক্রিজড গ্রেডিয়েন্ট। নিম্নভূমি কমে যাওয়ায় নদীর হঠাৎ ঢাল বেড়ে যায়, ফলে নদীর জলপ্রবাহ শক্তি ও ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পায়। উলম্ব ক্ষয় হয়, ভার্টিক্যাল এরোশন হয়। নদী বা তার পুরনো পলিযুক্ত উপত্যকার মেঝেতে উলম্বভাবে গভীর ক্ষয় শুরু করে, যা নদীর পুনর্জীবন ঘটায়। তাহলে এই কারণগুলো আছে। আরও কিছু কারণ আছে নদীর পুনর্জীবন লাভের। প্রকারভেদটা দেওয়া আছে, এগুলো এক্সট্রা করে দেওয়া আছে, আগেরটাও ছিল। নদীশীল পুনর্জীবন লাভ, আর একটা আছে ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ, একটা হচ্ছে স্থিতিশীল পুনর্জীবন লাভ। কোনগুলো একটু ভালো করে দেখবে, কারণ কোশ্চেন আলাদাও আসতে পারে, একই রকম কোশ্চেন আসবে কথা নেই। তবে এটা একটু এক্সট্রা করে দেওয়া আছে সবগুলো কোশ্চেনে। এবারে 2-3 যে কোশ্চেন আছে, ক্রান্তীয় ঘূর্ণাবর্ত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের মধ্যে 3টি পার্থক্য করতে বলেছে। কি কি বিষয় আছে দেখে নাও। গঠন ও শক্তির উৎস। ক্রান্তীয় ঘূর্ণাবর্ত উষ্ণ সমুদ্রের উপর তৈরি হয় এবং সমুদ্রের বাষ্পীভবন থেকে প্রাপ্ত লিনতাপ থেকে শক্তি পায়। এগুলো উষ্ণ কেন্দ্রিক হয় বা ওয়ার্মড কোর হয়, অর্থাৎ এর কেন্দ্র উষ্ণতা বেশি থাকে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত কি, উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহের মিলনস্থলে বা ফ্রন্টে যেখানে হয় সীমানা, সেখানে তৈরি হয় এবং স্থল ও জল উভয় জায়গায় গঠিত হতে পারে। এগুলি শীতল কেন্দ্রিক হয়, অর্থাৎ এগুলোর কেন্দ্র ঠান্ডা বা শীতল থাকে। আকার ও গতিপথ তুলনামূলকভাবে ছোট, কয়েকশো কিমি ব্যাসযুক্ত ক্রান্তীয় ঘূর্ণাবর্ত এবং সাধারণত পূর্ব থেকে পশ্চিমে যায়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত অনেক বড় হয়, হাজার হাজার কিমি ব্যাসযুক্ত, এবং পশ্চিম থেকে পূর্বে যায়, যেমন জেট স্ট্রিমের প্রভাবে। কেন পশ্চিম থেকে পূর্বে যায়? জেট স্ট্রিমের প্রভাবে। 3 নম্বর যেটা আছে, ঝড়ের তীব্রতা ও প্রভাব। কোনটায় কি ধরনের ঝড় হয়? ক্রান্তীয় ঘূর্ণাবর্তের ক্ষেত্রে দেখো, অত্যন্ত তীব্র ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টিপাত ও ধ্বংসাত্মক প্রভাব ফেলে।
যা মূলত উপকূলীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তে অপেক্ষাকৃত হালকা বা মাঝারি বৃষ্টিপাত ঘটায়, যা অনেক দিন ধরে চলতে পারে। এর প্রভাবে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকলেও একক স্থানে তীব্রতা কম থাকে। এর প্রভাব বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকলেও একক স্থানে কম থাকে, তবে ক্রান্তীয় ঘূর্ণাবর্তটা বেশি ধ্বংসাত্মক বা মারাত্মক হয় নাতিশীতোষ্ণের তুলনায়। এবার 2-4 যে কোশ্চেন আছে, দেখো জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে মানুষের ভূমিকা আলোচনা করতে বলেছে। মানুষের অপরিকল্পিত উন্নয়ন মানুষের অপরিকল্পিত উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি ও ভোগবাদী জীবনযাত্রার বন উজাড়, বাসস্থান ধ্বংস, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত সম্পদ আহরণের মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ। কৃষিকাজ, শিল্পায়ন ও নগরায়নের ফলে বাস্তুতন্ত্রের ক্ষতি, প্রজাতি বিলুপ্তি এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যা বিশ্বজুড়ে এক ভয়াবহ সংকট তৈরি করেছে। মানুষ যেভাবে জীববৈচিত্র্যকে ধ্বংস করছে সেটা দেখো, মানুষের ভূমিকা যেহেতু বলেছে, 1 নম্বরে যেগুলাই ইন্ট্রোডাকশনে দেখলে সেই পয়েন্টগুলাই দেওয়া আছে। বাসস্থান ধ্বংস ও বিভাজন, কৃষিক্ষেত্রে যেমন শিল্প, খনি, নগরায়নের জন্য বন, জঙ্গল, জলাভূমি কেটে ফেলা হচ্ছে, যা অসংখ্য প্রজাতির আবাসস্থল ধ্বংস করছে। 2 নম্বরে যেটা আছে দেখো, দূষণ বা পলিউশন কিভাবে হচ্ছে। শিল্প বজ্র, প্লাস্টিক, কীটনাশক, রাসায়নিক সার ব্যাপক হারে জল ও মাটিকে দূষিত করছে, জলজ স্থলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। 3 নম্বর, অতিরিক্ত আহরণ, ওভার এক্সপ্লয়টেশন করছে, অতিরিক্ত শিকার, চোরাচালান, অপরিকল্পিত মৎস্য আহরণের ফলে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটছে। 4 নম্বরে জলবায়ু পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ। এটা যদিও মানুষের কারণ কিনা জানি না, কিছুটা হয়তো মানুষের প্রভাব আছে এখানে, কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন উজাড়ের ফলে বায়ুমণ্ডলে কার্বন বৃদ্ধি পাচ্ছে, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে, বন কেটে ফেলছে, হয়তো কিছুটা মানুষের প্রভাব, কিছুটা প্রকৃতিরও প্রভাব আছে, যা তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন পরিবর্তন আনছে, ফলে অনেক প্রজাতি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না, অর্থাৎ অভিযোজিত হতে পারছে না। আক্রমণাত্মক প্রজাতি, ইনভেসিভ স্পিসিস যেগুলো আছে, মানুষের মাধ্যমে বিভিন্ন প্রজাতি অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্যটাকে নষ্ট করছে। এবারে কৃষি সম্প্রসারণ, এগ্রিকালচারাল এক্সপ্যানশন ঘটছে, খাদ্য ও অন্যান্য প্রয়োজনে বিশাল বনভূমি কৃষিক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে, যা জীববৈচিত্র্যের বড় শত্রু। খাদ্য ও অন্যান্য প্রয়োজনে বিশাল বনভূমি কৃষিক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে, যা জীববৈচিত্র্যের অন্যতম বড় শত্রু। এবার 3-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে। মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে? মধ্য সামুদ্রিক শৈলশিরা বা মিড ওশেনিক রেঞ্জ বা মিড ওশেন রেঞ্জ, যা বলতে পারো, হলো মহাসাগরের তলদেশে বিস্তৃত একটি বিশাল নিমগ্ন পর্বতমালা, যা মূলত টেকটনিক প্লেটগুলি একে অপরের থেকে দূরে সরে যাওয়ার ফলে গঠিত হয়, যেখানে ভূত্বকের ফাটল দিয়ে ম্যাগমা উপরে উঠে এসে জমাট বেঁধে নতুন সমুদ্র তল তৈরি করে, যা পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীগুলির মধ্যে অন্যতম। এর গঠন প্রক্রিয়া বৈশিষ্ট্য কি? প্লেটের বিচ্যুতি ঘটে, অর্থাৎ মধ্যসামুদ্রিক শৈলশিরাগুলি দুটি মহাদেশীয় বা মহাসাগরীয় প্লেটের সীমানায় তৈরি হয়, যেখানে প্লেটগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যায়, বা ডাইভারজেন্ট বা অপসৃত প্লেট সীমানা যাকে বলা হয়, অপসারীয় বলে, অপসারী প্লেট বাউন্ডারি যাকে বলা হচ্ছে, সেখানেই ঘটে থাকে, বিশেষ করে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হতে দেখা যায়। এবার ম্যাগমার উত্থানটা কেমনভাবে হয়? প্লেট সরে গেলে নিচের গুরুমণ্ডল থেকে উত্তপ্ত ম্যাগমা ফাটলের মধ্য দিয়ে উপরে উঠে আসে, লাভা হিসেবে বেরিয়ে পড়ে এবং ঠান্ডা হয়ে নতুন সমুদ্রতল ও ভূত্বক গঠন করে। 3 নম্বরে যেটা আছে, বিশাল পর্বতশ্রেণী। এটি বিশ্বের দীর্ঘতম পর্বতমালা, যা প্রায় 80,000 কিলোমিটার বা প্রায় 50,000 মাইল পর্যন্ত বিস্তৃত এবং প্রতিটি মহাসাগরের মধ্য দিয়ে বিস্তৃত। উদাহরণ দেওয়া আছে, দেখে নেবে। মধ্য আটলান্টিক শৈলশিরার এর একটি উল্লেখযোগ্য উদাহরণ, যে আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে বিস্তৃত। পয়েন্টগুলো ভালো করে দেখবে, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। নেক্সট 3-এর 2 যে কোশ্চেনটা আছে, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? ক্ষয়ের শেষ সীমা বলতে বোঝায় কোনো প্রাকৃতিক শক্তি, যেমন নদী, হিমবাহ, বায়ু এটসেট্রা, ভূপৃষ্ঠকে সর্বোচ্চ যতদূর পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সর্বনিম্ন বা চূড়ান্ত সীমা, যা সাধারণত সমুদ্রতল বা অন্য কোনো স্থিতিশীল নিম্নতল দ্বারা নির্ধারিত হয়। এখানে নদী বা ক্ষয়কারী শক্তি আরও নিম্নমুখী ক্ষয় করতে পারে না, আর নিম্নমুখী ক্ষয়টা করতে পারে না কোনো ক্ষয়কারী শক্তি, এবং সঞ্চয় কাজ শুরু করে। এটি এমন একটি অবস্থা যেখানে ক্ষয় প্রায় বন্ধ হয়ে যায় বা একটি স্থির বিন্দুতে পৌঁছায়, যেমন সমুদ্রপৃষ্ঠে, মানে ক্ষয়ের শেষ সীমা, সেখানে আর কোনো প্রকার ক্ষয় হবে না, বরং সঞ্চয় হওয়া শুরু হতে পারে, কিন্তু ক্ষয় আর হবে না। সেটাকে ক্ষয়ের শেষ সীমা বা বেস লেভেল অফ ইরোশন বলছি।
নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, কোপেনের ব্যাখ্যা অনুসারে AM জলবায়ু বলতে কি বোঝো? 3-3। কোপেনের ব্যাখ্যা অনুসারে AM জলবায়ু বলতে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুকে বোঝা হয়েছে, বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেটকে বোঝায়, যা মিনস ক্রান্তীয় গ্রুপের অন্তর্ভুক্ত, এবং এটি একটি স্বল্প শুষ্ক ঋতু, সাধারণত শীতকালে একটি জলবায়ু যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ঘন বনভূমিকে টিকিয়ে রাখতে সক্ষম, যা ক্রান্তীয় রেন ফরেস্ট ক্রান্তীয় সাভানা জলবায়ুর মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রদর্শন করে। জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলো কি কি, এটা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল, ততটা নাও লিখতে পারো, যতটা তোমার মনে থাকে লিখবে। আর জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলো এটা লেখার চেষ্টা করবে। মিনস ক্রান্তীয়, এই জলবায়ু ক্রান্তীয় অঞ্চলে থাকে, যেখানে সমস্ত মাসের গড় তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি বা 18 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি থাকে, এবং ঋতুগত পার্থক্য তাপমাত্রার চেয়ে বৃষ্টিপাতের ধরন বেশি হয়। মানে মৌসুমি, অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ফার্স্টে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এটি নির্দেশ করে যে একটি সংক্ষিপ্ত শুষ্ক ঋতু থাকলেও সামগ্রিক বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়, যা মৌসুমী বায়ুপ্রবাহের কারণে হয়। এটি কোনো শুষ্ক ঋতু নেই, এবং শীতকাল শুষ্ক জলবায়ুর মাঝামাঝি অবস্থা। উদাহরণ কি, ভারতের পশ্চিম উপকূল এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে এই ধরনের জলবায়ু দেখা যায়, যেখানে গ্রীষ্মে প্রচুর বৃষ্টি এবং শীতকালে স্বল্প বৃষ্টিপাত হয়। কোথায় কোথায় দেখা যায় উদাহরণ দেওয়া আছে, দেখবে, লেখার চেষ্টা করবে, আর বৈশিষ্ট্যটা মেনলি লেখার চেষ্টা করবে, ইন্ট্রোডাকশন একটুখানি দেবে। নেক্সট 3-4 যে কোশ্চেনটা আছে দেখো, আলফা বৈচিত্র্য কাকে বলে? আলফা ডাইভার্সিটি যেটাকে বলছে, আলফা ডাইভার্সিটি বলতে একটি নির্দিষ্ট স্থানীয় বাসস্থান বা বাস্তুতন্ত্রের, যেমন বন, পুকুর বা তৃণভূমি, এসবের যে বাস্তুতন্ত্রগুলো আছে, এর মধ্যে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা ও তাদের আপেক্ষিক প্রাচুর্যের বৈচিত্র্যকে বোঝানো হয়। একটি নির্দিষ্ট বা স্থানীয় বাসস্থানের বাস্তুতন্ত্রকে আলফা বলছে, এটাই মনে রাখবে মেনলি। একটি নির্দিষ্ট বা স্থানীয় বাসস্থান বা বাস্তুতন্ত্র, যেমন উদাহরণ দেওয়া আছে বন, পুকুর বা তৃণভূমি, নির্দিষ্ট বাসস্থান। বিভিন্ন প্রজাতির সংখ্যা, একটি নির্দিষ্ট স্থানের বা একটি নির্দিষ্ট স্থানীয় বাসস্থানের বিভিন্ন প্রজাতির সংখ্যা তাদের আপেক্ষিক প্রাচুর্যকে, যা সেই অঞ্চলের সামগ্রিক জীববৈচিত্র্যকে সমৃদ্ধি নির্দেশ করে। এটি একটি ক্ষুদ্র পরিবেশের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্যের পরিমাণ পরিমাপ করে, যা ওই অঞ্চলের বাস্তুতান্ত্রিক স্বাস্থ্য ও জটিলতা বুঝতে সাহায্য করে। এর মূল বিষয় কি আছে? সংজ্ঞা: একটি একক সমজাতীয় প্রাকৃতিক বাসস্থানের মধ্যে প্রজাতিগুলির গড় বৈচিত্র্য। একটি একক বা সমজাতীয়, যেটা ফার্স্টেই দেওয়া আছে, একটি একক বা একটি সমজাতীয় বা একটি নির্দিষ্ট বাসস্থানের সমগ্র প্রজাতি বা বিভিন্ন প্রজাতি যতগুলো আছে তাদের আপেক্ষিক প্রাচুর্যের বৈচিত্র্যকে বোঝানো হয়। 2 নম্বরে আছে দেখো পরিমাপ। এটি প্রজাতির সংখ্যা এবং প্রতিটি প্রজাতির আপেক্ষিক প্রাচুর্য উভয়কেই বিবেচনা করতে পারে। উদাহরণ কি, সুন্দরবনের একটি নির্দিষ্ট দ্বীপের মধ্যে বা একটি নির্দিষ্ট পুকুরের মধ্যে থাকা বিভিন্ন ধরনের মাছ, পাখি, উদ্ভিদের বৈচিত্র্য হলো আলফা বৈচিত্র্য। অর্থাৎ একটা বৃহৎ নয়, কিন্তু একটা নির্দিষ্ট একটা ক্ষুদ্র অংশের কে বলেছে আলফা। একটা ক্ষুদ্র অংশের মধ্যে সমগ্র প্রজাতি এবং তার প্রাচুর্য কতটা আছে, অর্থাৎ কতটা সংখ্যায় আছে। সহজ ভাষায় আলফা বৈচিত্র্য একটা নির্দিষ্ট ছোট জায়গার মধ্যে কত ধরনের এবং কতটা পরিমাণের জীব আছে তা বোঝায়। ঠিক আছে, যেহেতু একটু 2 নম্বরের কোশ্চেন মনে হচ্ছে, 2 নম্বরের কোশ্চেন একটু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিয়ে লেখার চেষ্টা করবে, শুধু সংজ্ঞা দিলে হবে না, যেহেতু এইচএস এর স্টুডেন্ট তোমরা। এবারে পার্ট বি তে 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। তাহলে আগেরটা 3 নম্বরের কোশ্চেন ছিল, পার্ট বি তে এটা আছে 2 নম্বরের কোশ্চেন আছে, এটা দেখে নাও। 4-1 বলেছে দেখো, গ্রামীণ জনসংখ্যার উপর প্রব্রজনের প্রভাব আলোচনা করতে বলেছে। গ্রামীণ জনসংখ্যা থেকে প্রব্রজন বা অভিবাসন প্রভাবগুলি ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। এর ব্যাখ্যা দেওয়া আছে দেখো, ধনাত্মক প্রভাব আর ঋণাত্মক প্রভাব। গ্রামে জনসংখ্যার চাপ কমে যায়, ফলে স্থানীয় সম্পদের উপর নির্ভরতা হ্রাস পায়। প্রবাসীরা তাদের আয় গ্রামে পাঠান, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে এবং জীবনযাত্রার মান উন্নত করে। গ্রামে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, কারণ কিছু লোক চলে যাওয়ার কাজের নতুন চাহিদা তৈরি হয়। ঋণাত্মক প্রভাব কি? কাজের বয়সের পুরুষদের চলে যাওয়ায় গ্রামের শ্রমিকের অভাব দেখা দিতে পারে, বিশেষ করে কৃষিক্ষেত্রে। গ্রামের জনসংখ্যায় নারী, শিশু, বয়স্কদের অনুপাত বেড়ে যায়, যা নির্ভরশীলতার হার বৃদ্ধি করে। মেধা পাচার হয়ে যায়, ব্রেন ড্রেন যেটাকে বলা হয়। ব্রেন গেইন হয় না, কিন্তু ব্রেন গেইন হচ্ছে যেটা হচ্ছে উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল বলছি সরি, উন্নত দেশে হচ্ছে ব্রেন গেইন হয়, আর উন্নয়নশীল যেটা সেটা হচ্ছে ব্রেন ড্রেন হয়ে যায়, কারণ সেখান থেকে মানুষ চলে যায়। কারণ শিক্ষিত দক্ষ ব্যক্তিরা উন্নত সুযোগের সন্ধানে গ্রাম ছেড়ে চলে যান। সামাজিক ও মানসিক প্রভাব পড়তে পারে, বিচ্ছিন্ন থাকার কারণে একাকিত্ব বাড়ে,
এইগুলো আছে। ধনাত্মক প্রভাব, এগুলো একবার পড়ে নিলে কনসেপ্ট মনে রাখলে লিখতে মোটামুটি বানিয়ে পারবে, এগুলো বানিয়ে লেখা যায়। প্রভাবটা মনে রাখবে কি কি হয়। 2 নম্বরে হচ্ছে এটা আছে জনবিবর্তন মডেলের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মূল পার্থক্যগুলো তুলে ধরাল। দ্বিতীয় পর্যায়ে কি বলেছে, জন্মহারটা কেমন বলছে, উচ্চ থাকে, কারণ সামাজিক প্রথা ও কৃষি নির্ভর অর্থনীতি বড় পরিবারকে উৎসাহিত করে। মৃত্যুহার দ্রুত হ্রাস পায়, কারণ স্বাস্থ্য ও স্যানিটাইজেশন খাদ্য সরবরাহ উন্নত হয়। জনসংখ্যার বৃদ্ধিটা কেমন হয়, জন্ম মৃত্যুর মধ্যে বিশাল পার্থক্য রেখে জনসংখ্যা খুব দ্রুত বাড়ে, জনবিস্ফোরণ দেখা যায়। অর্থনীতি ও সমাজ কেমন হয়, গ্রামীণ ও কৃষি নির্ভর থেকে শিল্পায়নের দিকে এগোতে থাকে, তবে শিক্ষা ও সচেতনতা কম থাকে। তৃতীয় পর্যায়ে কেমন আছে, জন্মহার হচ্ছে কমতে শুরু করে, কারণ নগরায়ন, শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যের সচেতনতা বাড়ে। মৃত্যুহার নিম্ন এবং স্থিতিশীল থাকে চিকিৎসা প্রযুক্তির উন্নতির কারণে। জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার মৃত্যুহারের ব্যবধান কমতে থাকায় বৃদ্ধির হারও কমে যায় এবং স্থিতিশীলতার দিকে যায়। অর্থনীতি ও সমাজ, শিল্পায়ন ও নগরায়নের চূড়ান্ত রূপ নেয়, জীবনযাত্রার মান উন্নত হয় এবং জনসংখ্যা শিক্ষিত সচেতন হয়। এইরকমভাবে লিখতে পারো থরলি, বা হচ্ছে টেবিল করে ছকের মাধ্যমেও লিখতে পারো, যেটা তোমার সুবিধা হবে। কারণ এখন একটু বড় হয়েছে, এরকমই লেখাটাই মনে হয় এখন ভালো। বিভিন্ন কম্পিটিটিভের ক্ষেত্রে যেগুলো এক্সপ্লেনেটরি এক্সাম থাকে, এরকমই লিখলে এখন মনে হয় একটু ভালো হয়, কারণ সেরকম সবাই লিখে। আর তোমার ইচ্ছা যেটা এরকম ইচ্ছে লিখতে পারো। মানব উন্নয়নের সূচক নির্ধারণে বিভিন্ন গোল পোস্টগুলি সম্পর্কে লেখো, যেটাকে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলছে, সেটাকে মানব উন্নয়নের সূচক বাংলায়। গোল পোস্ট উপাদান কি কি আছে, একটা হচ্ছে স্বাস্থ্য আছে, পরিমাপক, জন্মের সময় প্রত্যাশিত আয়ু। গুরুত্ব কি, এটি একটি দেশের মানুষের গড় আয়ু স্বাস্থ্যসেবার মান নির্দেশ করে। শিক্ষা, এডুকেশন পরিমাপক আছে, স্কুলে কাটানো গড় বছর এবং স্কুলে কাটানো প্রত্যাশিত বছর। গুরুত্ব কি, এটি জনগণের শিক্ষা লাভের সুযোগ ও মান নির্দেশ করে। জীবনযাত্রা মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং কি, এর পরিমাপক কি, মাথাপিছু মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল ইনকাম, যা ক্রয় ক্ষমতার সমতা অনুযায়ী গণনা করা হয়। গুরুত্ব কি, এটি একটি দেশের মানুষের গড় আয় ও মৌলিক চাহিদা পূরণ করে। এই তিনটি সূচকের সমন্বয়ে একটি যৌগিক স্কোর বা HDS স্কোর তৈরি করা হয়, যা 0 থেকে 1 এর মধ্যে থাকে এবং দেশগুলিকে উচ্চ বা মধ্যম বা নিম্ন মানব উন্নয়ন শ্রেণীতে ভাগ করা যায়। মোটামুটি তিনটি জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে স্বাস্থ্য, 2 নম্বরে হচ্ছে শিক্ষা, 3 নম্বরে হচ্ছে আমার জীবনযাত্রার মান। এই তিনটা ব্যাপার, মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে, তার ভিত্তিতেই কিন্তু উচ্চ স্কোর, নিম্ন স্কোর বা মধ্যম স্কোর, HDI ইন্ডেক্স নির্দেশ করা হয়। 4 নম্বরে কোশ্চেনটা আছে, উন্নয়নের প্রতি অধ্যাপক অমর্ত্য সেনের মতবাদ সংক্ষেপে লিখতে বলেছে। উন্নয়ন সম্পর্কিত অমর্ত্য সেনের মূল ধারণা কি, স্বাধীনতা ইজিক্যাল টু উন্নয়ন, ফ্রিডম অ্যাজ ডেভেলপমেন্ট। সেনের অমর্ত্য সেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো উন্নয়ন হলো মানুষের প্রকৃত স্বাধীনতা বৃদ্ধি করা। এটি কেবল আয় বা সম্পদ নয়, বরং সুযোগ এবং পছন্দ করার ক্ষমতা বৃদ্ধি করে। সক্ষমতা পদ্ধতি কি আছে, ক্যাপাবিলিটিজ অ্যাপ্রোচ। উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সক্ষমতা বাড়ানো, অর্থাৎ মানুষ কি করতে পারে বা কি হতে পারে, যেমন সুস্থ থাকা, শিক্ষিত হওয়া, সমাজে অংশগ্রহণ করা, তা বৃদ্ধি করা। 5 ধরনের স্বাধীনতা, তিনি উন্নয়নের জন্য 5টি অপরিহার্য স্বাধীনতার কথা বলেছেন। একটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, যেটা সিদ্ধান্ত গ্রহণ, সমালোচনা করার অধিকার। গণতন্ত্র, মানবাধিকার, যেটাকে আমরা ভোট দিই, সেখানে সেটারও কিছু প্রভাব থাকে। অর্থনৈতিক সুযোগ, 2 নম্বরে আছে দেখো, ঋণ, কর্মসংস্থান ও সম্পদের সুযোগ। 3 নম্বরে যেটা আছে সামাজিক স্বাধীনতার সুযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ। 4 নম্বর যেটা আছে স্বচ্ছতার নিশ্চয়তা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা থাকা দরকার। 5 নম্বর যেটা আছে সুরক্ষামূলক নিরাপত্তা, দারিদ্র্য ও দুর্দশা থেকে সুরক্ষা, সামাজিক নিরাপত্তা। এটা দারিদ্র্যকে নতুনভাবে সংজ্ঞায়িতকরণ, তিনি মনে করেন দারিদ্র্য শুধু কম আয় নয়, এটি সুযোগের অভাব যা মানুষের জীবনকে সীমিত করে। উন্নয়নের মান এই সীমাবদ্ধতাগুলিকে দূর করে। অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি মাধ্যম, অর্থনৈতিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি উন্নয়ন নয়। প্রবৃদ্ধি তখনই সার্থক যখন তা মানুষের জীবনযাত্রার মান ও স্বাধীনতা বাড়ায়। সংক্ষেপে অমর্ত্য সেনের উন্নয়নকে মানুষের ক্ষমতায়ন ও পছন্দ করার স্বাধীনতার একটি প্রক্রিয়া হিসেবে দেখেন, যেখানে মানুষ যেমন মর্যাদা ও অর্থপূর্ণ জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা হয়। এখানে এত কিছু না লিখতে পারলে, যেহেতু 2 নম্বরে কোশ্চেন, ফার্স্ট একটি ইন্ট্রোডাকশান দেবে, আর ওই সক্ষমতা বৃদ্ধি, ক্যাপাবিলিটিজ অ্যাপ্রোচটা তার বলবে, আর 5 ধরনের স্বাধীনতার কথা উল্লেখ করবে, আর লাস্টে যে সংক্ষেপে যেটা দেওয়া আছে ওইটাই লেখার চেষ্টা করবে।
নেক্সট যেটা 5-এর কোশ্চেন আছে, 5-এর দাগের কোশ্চেন, জনাধিক্য কাকে বলে বা ওভার পপুলেশন হলো এমন একটি পরিস্থিতি বোঝায় যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে মানুষের সংখ্যা এত বেশি হয়ে যায় যে অঞ্চলের প্রাকৃতিক সম্পদ যেমন খাদ্য, জল, বায়ু এবং পরিবেশের সেই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে পারে না, যার ফলে ভারসাম্য নষ্ট হয় এবং জীবনযাত্রার মান হ্রাস পায়। এর মূল বিষয় একটা দেওয়া আছে, দেখো, সম্পদের তুলনায় বেশি মানুষ। 2 নম্বরে পরিবেশগত ভারসাম্যহীনতা। 3 নম্বরে নিম্ন মাথাপিছু উৎপাদন। এগুলাই দেওয়া আছে, পয়েন্টগুলো জাস্ট দেখে পড়ে নেবে। আর পয়েন্টগুলো মেনলি মনে রাখার চেষ্টা করবে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন। ফার্স্টের সংজ্ঞার পয়েন্টগুলো মনে রেখে একটু লেখার চেষ্টা করবে। নারী সাক্ষরতা এবং জনসংখ্যা বৃদ্ধির সম্পর্কে লেখো। মধ্যে সম্পর্ক লিখতে বলেছি। এটার মধ্যে কি নারী সাক্ষরতা জনসংখ্যা বৃদ্ধির মধ্যে ব্যস্ত সম্পর্ক, কারণ নারী সাক্ষরতা যদি বৃদ্ধি পায় জনসংখ্যার হার কমে। নারী সাক্ষরতা এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে একটি ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। এর অর্থ হলো যখন নারী শিক্ষার হার বাড়ে তখন জনসংখ্যা বৃদ্ধির হার সাধারণত কমে যায়। শিক্ষিত নারীরা পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, যা জন্মহার কমাতে সাহায্য করে। শিক্ষা নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, ফলে তারা দেরিতে বিবাহ করেন এবং কম সন্তান ধারণ করেন। উন্নত নারী শিক্ষা সামগ্রিক নারীর ক্ষমতায়ন ও উন্নত জীবনযাত্রার মানের দিকে পরিচালিত করে, যা জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। 3 নম্বরে যেটা আছে, দারিদ্রতা বলতে কি বোঝায়? পোভার্টি। দারিদ্রতা বলতে বোঝায় এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি বা পরিবারের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পূরণের জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এটি শুধু অর্থের অভাব নয়, বরং মর্যাদা সহকারে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রিক সুযোগ সুবিধার অভাবকে নির্দেশ করে, যা পরম দারিদ্রতা বা অ্যাবসোলিউট পভার্টি ও আপেক্ষিক দারিদ্রতা রিলেটিভ পভার্টি এই দুই ভাগে বিভক্ত। অর্থাৎ প্রভাতিকে দুভাগে ভাগ করা যায়, লিখতে পারো অ্যাবসোলিউট প্রভাতি বা পরম দারিদ্রতা, একটা আছে আপেক্ষিক দারিদ্রতা বা রিলেটিভ প্রভাতি। পরম দারিদ্রতা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণের সম্পূর্ণ অক্ষমতা বা চরম অভাব। আর আপেক্ষিক দারিদ্রতা কি? সমাজে গড় জীবনযাত্রার মানের তুলনায় ন্যূনতম চাহিদা পূরণের জন্য অপর্যাপ্ত বা অর্থ সংস্থান থাকা, অর্থাৎ অন্যদের তুলনায় পিছিয়ে থাকা। এবার 4 নম্বরে যে কোশ্চেন আছে, কল্যাণকামী পদ্ধতি কাকে বলা হয়? ওয়েলফেয়ার অ্যাপ্রোচ বলতে নিম্নলিখিত ধারণাকে বোঝায়। কল্যাণকামী পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা রক্ষা বা দেশ রক্ষার কাজই করে না, বরং নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করে। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে দেখো, 1 নম্বরে আছে ব্যক্তির ন্যূনতম চাহিদা পূরণ, 2 নম্বরে আছে অসাম্য দূর করা, 3 নম্বরে সামাজিক নিরাপত্তা বজায় রাখা, 4 নম্বরে ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এই পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো জাস্ট ডিসকাস করে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নেবে, 2 নম্বরের মতো করে লেখার চেষ্টা করবে। এবার পার্ট সিতে যেগুলো আছে দেখো, 6-এর দাগের 7-এর দাগের কোশ্চেন। 6 দাগের 1-এ আছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। অবকাঠামোগত ঘাটতি আছে, পর্যাপ্ত কোল্ড স্টোরেজ এবং পরিবহন ব্যবস্থার অভাবে 30%-এর বেশি কৃষিপণ্য নষ্ট হয়, এইগুলো আছে। 2 নম্বরে যেটা আছে হচ্ছে সাপ্লাই চেন এর সমস্যা, অর্থাৎ অসংগঠিত খাত, 86% কৃষক ক্ষুদ্র প্রান্তিক কাঁচামাল সংগ্রহে বাধা আসে এবং সাপ্লাই চেইন খণ্ডিত হয়। উৎপাদন ও প্রক্রিয়াকরণের মধ্যে দূরত্ব থাকে। কাঁচামালের গুণগত মান ও প্রাপ্যতা অভাব দেখা যায়। দক্ষ জনবলের অভাব দেখা যায়, স্কিল্ড ম্যান পাওয়া যায় না। এই কারণগুলো আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, পয়েন্টগুলো দেখবে, জাস্ট 2 নম্বরের মতো লেখার চেষ্টা করবে। হ্যাঁ, নীতিগত নিয়ন্ত্রণের জটিলতা আছে, প্রযুক্তির উদ্ভাবনের অভাব আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে, কম প্রক্রিয়াকরণের হার আছে। এই সমস্যাগুলি মোকাবিলা করতে সরকার, শিল্প এবং নিয়ন্ত্রক সংস্থাগুলিকে সম্মিলিত প্রচেষ্টা করছে। পয়েন্টগুলো এগুলো বড় কোশ্চেনের মতো করে দেওয়া আছে, বড় আসতে পারে। যদি 2 নম্বর আসে 2 নম্বরের মতো লিখবে, বড় এলে বড়র মতো লিখবে, পয়েন্টগুলো দেখে রাখবে। হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ আলোচনা করতে বলেছে। হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার প্রধান কারণগুলি হলো বন্ধুর ও অসমতল ভূপ্রকৃতি, ক্ষুদ্র বিক্ষিপ্ত কৃষিজমি, কৃষিকাজ ও পশুপালনের জন্য বিস্তৃত স্থানের প্রয়োজনীয়তা, প্রাকৃতিক প্রতিকূলতা যেমন উচ্চতা ও তীব্র শীত, এবং প্রতিটি কৃষিজমি চারণভূমির সদ্ব্যবহারের চেষ্টা, যা বসতিকে বিচ্ছিন্ন করে তোলে এবং পরস্পর থেকে দূরে স্থাপন করে। এছাড়া পৃথক জীবনধারা, গোপনীয়তা বা নিরাপত্তায় আশঙ্কা এবং দুর্গম অঞ্চলে প্রযুক্তির সীমিত প্রবেশাধিকারের কারণও হতে পারে। এর প্রধান কারণগুলো যেগুলো দেওয়া আছে লিখে নাও। বন্ধুর ভূপ্রকৃতি, এই কারণগুলোই মেনলি লিখবে, এত ইন্ট্রোডাকশন লেখার দরকার নেই, যেহেতু 2 নম্বর কোশ্চেন। বড় কোশ্চেন এলে পুরোটা দেখার চেষ্টা করবে। বন্ধুর ভূপ্রকৃতি, 2 নম্বরে আছে ক্ষুদ্র ও বিক্ষিপ্ত কৃষিজমি, 3 নম্বরে আছে পশুপালন
ও কৃষিকাজের প্রয়োজনীয়তা এটসেট্রা কারণে হচ্ছে হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। 4 নম্বরে প্রাকৃতিক বাধা ও প্রতিকূলতা, 5 নম্বরে সূর্যের আলোর প্রভাব আছে, 6 নম্বরে সামাজিক ও সাংস্কৃতিক কারণ আছে, 7 নম্বরে প্রযুক্তির বিস্তার আছে। বড় কোশ্চেনের জন্য দেওয়া আছে, তো 2 নম্বর এলে দুটো পয়েন্টই দেওয়ার চেষ্টা করবে, একটু ইন্ট্রোডাকশন দেবে। 3 নম্বরে যেটা আছে দেখো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ বৃদ্ধির প্রধান কারণগুলি হলো ভূগর্ভস্থ জলের অত্যাধিক ব্যবহার, বিশেষত সেচের জন্য, যেটা এই সময় যে আমার শীতকালে যে ধানটা চাষ হয় তার জন্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে সেলো বা মিনির সাহায্যে জল তোলা হয়, যা আর্সেনিকযুক্ত শিলা ও পলল থেকে আর্সেনিক জলে মিশে যেতে সাহায্য করে, এবং প্রাকৃতিক উৎস যেমন শিলা ও মাটির ক্ষয় যেখানে আর্সেনিক খনিজ থাকে, এছাড়া অতিরিক্ত সেচ, ফসফেট সারের ব্যবহার ও কম অক্সিজেনযুক্ত পরিবেশে আর্সেনিকযুক্ত খনিজ যেমন আর্সেনিন সালফাইড অক্সিডাইজড হয়ে জলে দ্রবণীয় হওয়া এই সমস্যাকে আরও জটিল করেছে। এর প্রধান কারণসমূহ দেওয়া আছে, প্রাকৃতিক ভূতাত্ত্বিক কারণ দেওয়া আছে, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের পললগুলি প্রাকৃতিকভাবে আর্সেনিক সমৃদ্ধ খনিজ যেমন আর্সেনিক সালফাইড উপস্থিত থাকে। এই খনিজগুলি হচ্ছে জলের সংস্পর্শে ধীরে ধীরে আর্সেনিক মুক্ত করে, এবং ভূগর্ভস্থ জলে অতিরিক্ত ব্যবহার ওভার এক্সপ্লোরেশন হতে পারে। এর ফলে অক্সিজেনযুক্ত উপরের স্তর এবং আর্সেনিকযুক্ত নিচের স্তরের জল মিশে যায়, যা আর্সেনিক দ্রবীভূত হতে সাহায্য করে। এছাড়া আছে অক্সিকরণ আছে, অক্সিডেশন আছে, ও বিজারিত অবস্থা রিডিউসিং কন্ডিশন আছে। কৃষি সার এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজারের ব্যবহার আছে অত্যাধিক। তারপরে নেক্সট যেটা আছে 4 নম্বর পয়েন্ট, মানে জলবায়ু পরিবর্তন ও চাষ পদ্ধতি আছে, শিল্প খনন আছে, ইন্ডাস্ট্রিয়াল মাইনিং অ্যাক্টিভিটিজ। এগুলো বড় কোশ্চেনের মতো দেওয়া আছে, দেখবে। আর কোন কোন জায়গায় দেওয়া যায় নিচে দেওয়া আছে দেখো, শিল্প খনন কোন কোন জায়গায় হচ্ছে, পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান, মালদা আর্সেনিক দূষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় গাড়ি শিল্পে উন্নতির কারণগুলি আলোচনা করতে বলছে। ভারতে গাড়ি শিল্পে উন্নতির মূল কারণগুলি হলো ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী ও তরুণ জনসংখ্যা, সরকারের নীতি সহায়তা যেমন পিএলএ স্কিম, বৈদ্যুতিক গাড়ি বিপ্লব, উন্নত পরিকাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি ও স্থানীয়করণের উপর জোর দেওয়া, যা ভারতকে বিশ্বব্যাপী একটি বড় উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করেছে। এইসব ইলেকট্রিক বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল ইভি যেগুলো এসছে, যারা পরিকাঠামোগত উন্নত, প্রযুক্তিগত অগ্রগতি এসবের উপর জোর দেওয়া, যা ভারতকে বিশ্বব্যাপী একটি বড় উৎপাদনশীল ও রপ্তানি কেন্দ্রে পরিণত করেছে। এই উন্নতির প্রধান কারণ সম্বন্ধে আছে মধ্যবিত্ত শ্রেণীর বৃদ্ধি ও তরুণ জনসংখ্যা। কারণ দেখবে এখন কম বয়সী ছেলেরা বেশি ইলেকট্রিক ভেহিকেল বা মোটর বাইক কিনছে, এমনি মোটর বাইকও কিনছে পেট্রোল চালিত। আর মধ্যবিত্ত শ্রেণীর বৃদ্ধি মানুষের মধ্যে এখন হচ্ছে এক প্রকার আমোদ প্রমোদের ব্যাপারটা একটু বেশি এসছে, যার কারণে হচ্ছে গাড়ি অনেকে কিনতে চাইছে। সরকারি নীতি ও সহায়তা, বিভিন্ন অটোমোবিল মিশন প্ল্যান, প্রোডাকশন, পিএলআই স্কিম, ইভি প্রসার, ইলেকট্রিক ভেহিকেল প্রসারের জন্য নীতিগুলি শিল্পকে চালিত করছে। বৈদ্যুতিক গাড়ির বিপ্লব এসছে, ইলেকট্রিক 2 ও 3 চাকার গাড়ির উৎপাদন ভারতে বিশ্ব এবং ইভির বাজার দ্রুত বাড়ছে। 2 ও 3 চাকার নয়, 4 চাকারও দেখা যাচ্ছে এখন। উন্নত পরিকাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি, স্থানীয়করণ, ক্রমবর্ধমান রপ্তানি বৃদ্ধি, অর্থায়নের সহজলভ্যতা এটসেট্রা কারণ দেওয়া আছে, পড়বে একটু মন করে। সাথে যে কোশ্চেনগুলো আছে দেখো, কলকাতা শিল্পাঞ্চলে কাগজ শিল্প উন্নতির যে কোনো দুটি কারণ উল্লেখ করতে বলেছে। কাঁচামালের সহজলভ্যতা এবং অনুকূল বাজার ব্যবস্থা। কলকাতা শিল্পাঞ্চলে কাগজ শিল্প উন্নতির প্রধান দুটি কারণ, কাঁচামালের সহজলভ্যতা একটা আর অনুকূল বাজার ব্যবস্থা একটা। ভারতের সুস্থায়ী কৃষিকাজের ক্ষেত্রে দুটি সমস্যা উল্লেখ করো। সুস্থায়ী কৃষিকাজের দুটি সমস্যা, অপ্রতুল সেচ ও জলবায়ু পরিবর্তন একটা, আর একটা প্রযুক্তি ও পরিকাঠামো একটা আছে। একটা মাটির উর্বরতা হ্রাস ও দূষণ কীভাবে হচ্ছে, রাসায়নিক সারের ব্যবহারের ফলে পরিবেশগত প্রভাব একটা পড়ছে। এবার বন্যপ্রাণী করিডোর কাকে বলে? বন্যপ্রাণী করিডোর ওয়াইল্ড লাইফ করিডোর হলো এমন একটি প্রাকৃতিক বা মানুষের তৈরি পথ, যা দুটি বিচ্ছিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল থেকে সংযুক্তি করে, যাতে প্রাণীরা খাদ্য, জল, সঙ্গী বা নিরাপদ আশ্রয় খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় অবাধে বিচরণ করতে পারে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে জিনগত বৈচিত্র্য বজায় থাকে। এর গুরুত্ব কী? আবাসস্থল সংরক্ষণ, এটি বড় প্রাকৃতিক অঞ্চলগুলোকে সংযুক্ত করে একটি বৃহত্তর বাস্তুতান্ত্রিক নেটওয়ার্ক তৈরি করে। জিনগত বৈচিত্র্য আছে, বিচ্ছিন্ন পপুলেশনের মধ্যে প্রাণীদের চলাচল নিশ্চিত করে, যা ইনব্রিডিং বা একই পরিবারের মধ্যে জিনগত বৈচিত্র্য হ্রাস হওয়া থেকে বাঁচায়। সংঘাত হ্রাস আছে, দেখো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা আছে,
উদাহরণ দেওয়া আছে দেখো, হাতিদের চলাচলের জন্য তৈরি করা হয়েছে এলিফ্যান্ট করিডর। 4 নম্বরে আছে দেখো, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবক্ষয়ের দুটি কারণ। একটা আছে দেখো কারণগুলি, ফার্স্ট ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে দেখো কারণ দেওয়া আছে বন উজাড় একটা আছে, তারপরে যেটা আছে আমার অতিরিক্ত পশুপালন ও ত্রুটিপূর্ণ কৃষি অ্যাটসেট্রা। ভূমিক্ষয় দুটি কারণ। এইটুকুই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আর কোশ্চেনগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করো, বড় কোশ্চেনের মতো অনেকগুলো দেওয়া আছে, সেগুলো করে রাখলে তোমরা বড়ও লিখতে পারবে, ছোটও লিখতে পারবে, কোনো চাপ নেই। আশা করি ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে থাকো। থ্যাংক ইউ, টাটা।